ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার আমার প্রিয় ছাত্ররা, তোমাদের স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজ আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্পের বিষয়বস্তু হলো বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প এবং পাট শিল্প। আমরা আমাদের আলোচনাতে ফিরে যাই। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প বলতে কি বুঝি, রপ্তানিমুখী শিল্প কোনগুলি, এগুলো আমরা শুরুতে একটু দেখে নেব। রপ্তানিমুখী শিল্প দেশে উৎপাদিত পণ্য সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য যে শিল্প গড়ে ওঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলে। অর্থাৎ বাংলাদেশের যে পণ্যগুলো সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানি করার জন্য গড়ে ওঠে সে শিল্পগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে। রপ্তানিমুখী শিল্পের মূলত উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটানো এবং বাণিজ্য থেকে উত্তরোত্তর লাভ বৃদ্ধি করা। আমি এখানে একটি চার্ট দেখিয়েছি। চার্টে তোমরা দেখতে পাচ্ছ 2018-19 অর্থ বছরে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রপ্তানি খাতে খাতওয়ারি যে রপ্তানি আয় হয়েছে তার একটি দৃশ্য। এখানে কতগুলো খাত দেখানো হচ্ছে: তৈরি পোশাক, কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, প্রকৌশলী পণ্য। এই পণ্যগুলো থেকে খাতওয়ারি কী কী পরিমাণে রপ্তানি হচ্ছে বা রপ্তানি আয় হচ্ছে সেটাই এই চিত্রে দেখানো হচ্ছে। আমরা এখন দেখব রপ্তানিমুখী শিল্পের তালিকা। অনেক সময় প্রশ্ন আসে বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যগুলো কি কি। এই পণ্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রাথমিক পণ্য আর একটা শিল্পজাত পণ্য। প্রাথমিক পণ্য কোনগুলি? প্রাথমিক পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, বিভিন্ন কৃষিজাত পণ্য, কাঁচা পাট এবং চা। আবার শিল্পজাত পণ্য হচ্ছে, শিল্পজাত পণ্য অনেক রকমেরই আছে: তৈরি পোশাক, নিটওয়্যার, পাটজাত পণ্য, রাসায়নিক দ্রব্য, চামড়া, প্রকৌশল সামগ্রী, পাদুকা, সিরামিক সামগ্রী, হস্তশিল্পজাত সামগ্রী। এর বাইরেও শিল্পজাত পণ্যের মধ্যে অনেক পণ্যই নতুনভাবে রপ্তানি বাজারে যুক্ত হয়েছে। তার মধ্যে ঔষধ শিল্প এবং জাহাজ নির্মাণ শিল্প খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ছাত্ররা, মনে রেখো, এই শিল্প থেকে, রপ্তানিমুখী শিল্প থেকে উৎপাদিত পণ্য 80% শুধু রপ্তানির উদ্দেশ্যে উৎপন্ন করা হয়। অর্থাৎ এই পণ্যের সেবা হোক বা প্রোডাক্ট হোক, যেটাই উৎপাদন হবে সেটা 80% বাইরের বাজারে রপ্তানি করার উদ্দেশ্যে উৎপাদিত হয়। আমরা দেখব বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি। এই বৈশিষ্ট্য থেকে অনেক সময় অনুধাবনের জায়গায় প্রশ্ন আসতে পারে। আমরা একটু দেখব। রপ্তানিমুখী শিল্পের তালিকা আমরা দেখেছি, এখন আমরা দেখব রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি। রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য হচ্ছে কেবল বিদেশে রপ্তানির জন্য উৎপাদন করা হয়, আর এই রপ্তানিমুখী শিল্পের একমাত্র লক্ষ্য হলো সর্বাধিক বৈদেশিক আয় অর্জন করা এবং দেশি বিদেশি কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির উপর নির্ভর করে এই শিল্পটা গড়ে ওঠে এবং বহির্বিশ্বের সাথে পর্যাপ্ত পরিমাণ সুসম্পর্ক স্থাপন করা রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য। আমরা জানি বৈদেশিক বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ খাত, বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ খাত। এই খাতে যে দেশের রপ্তানি আয় বৃদ্ধি পায় বা আমদানি ব্যয় কম হয় সে দেশের অর্থনীতির ভিত শক্তিশালী হয়। অর্থাৎ আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় উত্তরোত্তর বৃদ্ধি পাওয়াই হচ্ছে একটি দেশের বৈদেশিক বাণিজ্যের মূল লক্ষ্য থাকে। এখন এই রপ্তানিমুখী শিল্পগুলো যে উদ্দেশ্যে বা যে বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা হয়, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক সময় দেখবা যে তোমরা অনুধাবন অথবা এমসিকিউতে এই রপ্তানিমুখী শিল্পের বৈশিষ্ট্য থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে। আমরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখব। রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয়তা কি, বা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব কেমন, কি কি মানে প্রয়োজনীয়তা রয়েছে আমরা একটু দেখি। রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব হচ্ছে উৎপাদনে বিশেষীকরণ। উৎপাদনে বিশেষীকরণ বলতে
বোঝানো হয় যে যে পণ্য একটি দেশে অনেক রকমের পণ্য উৎপাদিত হয়, যে পণ্য তুলনামূলক ব্যয় সুবিধা বেশি সেই পণ্যই উৎপাদন করা উচিত এবং সেই পণ্যই রপ্তানি করা উচিত। মূলত উৎপাদনে বিশেষীকরণ দিয়ে এটাই বোঝানো হয়েছে। পুরো বিশ্বে অনেক দেশেই অনেক রকমের পণ্য উৎপাদিত হয়, তবে যে পণ্যের তুলনামূলকভাবে, যেমন আমাদের দেশে ধান উৎপাদিত হয়, পাট উৎপাদিত হয়, তুলনামূলকভাবে পাটের চাইতে ধানের উৎপাদনে তুলনামূলকভাবে ব্যয় সুবিধা বেশি। তো আমাদের দেশে পাটের উৎপাদনের চাইতে ধান উৎপাদনে বেশি মনোযোগী হওয়া উচিত। এটা একটি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। তো এটাকেই বলা হয় উৎপাদনের বিশেষীকরণ। সম্পদের সর্বোচ্চ ব্যবহার। বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, খনিজ সম্পদ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করে বা সর্বোচ্চ ব্যবহার করেই রপ্তানিমুখী শিল্পগুলোর মান বাড়ানো উচিত। এই জন্য এই শিল্পগুলোর প্রয়োজনীয়তা অনেক। কর্মসংস্থান। রপ্তানিমুখী শিল্পে আমাদের দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়। যেহেতু আমাদের দেশ জনবহুল দেশ, এদেশে বেকার অনেক। এই বেকার সমস্যা সমাধানের জন্য রপ্তানিমুখী শিল্পের কর্মসংস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা বৃদ্ধি। রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে দেখা যায় যে মানুষকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়, এ কারণে মানুষের দক্ষতাও বৃদ্ধি পায়। বিদেশি মূলধনের আগমন। তোমরা জানো বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে যে যত বেশি বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বাড়বে তত বেশি বৈদেশিক মুদ্রা আহরণ হবে। তো সেই জন্য আমাদের রপ্তানিমুখী শিল্পগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। রপ্তানিমুখী শিল্পগুলোকে গুরুত্ব দিলে বিদেশি মূলধনের আগমন ঘটবে। আরো কিছু প্রয়োজনীয়তা আছে, আমরা দেখে নিই। রপ্তানিমুখী শিল্পের আরো গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয়তা হচ্ছে কৃষির আধুনিকায়ন। যে শিল্পগুলো রপ্তানি করা হয় সেই শিল্পের কাঁচামাল যদি কৃষিজাত পণ্য থেকে হয়, তাহলে এই কৃষিজাত রপ্তানিমুখী শিল্পের আধুনিকায়নের পাশাপাশি সাথে সাথে কৃষির আধুনিকায়ন করা সম্ভব হয় বা করা উচিত, করা যায়। এই জন্য কৃষির আধুনিকায়নটাও জরুরি। শিল্প প্রযুক্তির উন্নয়ন। যেহেতু এই শিল্প খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে, সেজন্য এই শিল্পে প্রযুক্তির উন্নয়ন ঘটানো জরুরি। প্রযুক্তির উন্নয়ন ঘটে বলে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয়তা অপরিসীম। বাণিজ্য ঘাটতি দূরীকরণ। একটু আগে আমি বলেছি বাণিজ্য ঘাটতি কি, আগে আমরা একটু দেখে নিই। বাণিজ্য ঘাটতি হচ্ছে একটি দেশে আমদানি ব্যয় রপ্তানি আয় অপেক্ষা যদি বেড়ে যায় তখন সে দেশে বাণিজ্য ঘাটতি লেগে থাকে বা বাণিজ্য ঘাটতি দেখা দেয়। এই আমদানি ব্যয় কমানোর জন্যই যদি রপ্তানিমুখী শিল্পের উপর বেশি যত্নবান হওয়া যায় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা প্রচুর আসে, ফলে বৈদেশিক মুদ্রা যতই আসবে বাণিজ্য ঘাটতি ততই দূর হবে। দেশের মর্যাদা বৃদ্ধি। দেশের মর্যাদা বৃদ্ধি বলতে একটি দেশ যদি রপ্তানি আয় উত্তরোত্তর বৃদ্ধি পায় সে দেশের অর্থনীতির ভিত মজবুত হয়। যেমন আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই, ইউএসএ, ইউকে, বর্তমানে বাণিজ্যে চীন এগিয়ে আছে, জাপান, এই দেশগুলোর মর্যাদা বা অন্তত বাণিজ্যের খাতে মর্যাদা অনেক বেশি, কারণ তাদের রপ্তানি আয় অনেক বেশি। তো আমাদেরও রপ্তানিমুখী শিল্পের প্রতি যত্নবান হওয়া উচিত। এই হচ্ছে রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয়তা। রপ্তানিমুখী শিল্প তৈরি করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সে কৌশলকে রপ্তানিমুখী শিল্পায়ন কৌশল বলা হয়। তোমরা জানো একটি দেশের শিল্পায়ন কতটা জরুরি। আধুনিক যতই অর্থনীতিকে আধুনিক করা যায়, রপ্তানিমুখী শিল্পায়ন তত বেশি জরুরি। মানে আধুনিক অর্থনীতির ভিত্তি হচ্ছে শিল্পায়ন, আর শিল্পায়নের একটি অন্যতম বিষয় হচ্ছে রপ্তানি। তো রপ্তানিমুখী শিল্পায়ন কৌশল কি? যে প্রক্রিয়ায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়, রপ্তানির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সে বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে যদি দেশীয় শিল্পের সম্প্রসারণ হয়, অর্থাৎ যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা পাচ্ছি সেগুলো দিয়ে যদি দেশীয় শিল্পগুলোর সম্প্রসারণ করতে পারি এবং সে সাথে
অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারি, তখন এই পুরো প্রক্রিয়াকে বলা হবে রপ্তানিমুখী শিল্পায়ন কৌশল। তো সংক্ষেপে বলি যে কৌশলের বা যে প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানির পরিমাণ বৃদ্ধি করা যায় এবং অর্জিত বৈদেশিক মুদ্রা দ্বারা পুনরায় দেশের উন্নয়নের কাজে লাগানো যায়, সেই কৌশলকেই রপ্তানিমুখী শিল্পায়ন কৌশল বলা হয়। এরপর আমরা দেখব পাট শিল্প। প্রিয় ছাত্ররা, আমরা এখন পাট শিল্প সম্পর্কে জানব। আমি এখানে দেখো কিছু ছবি দিয়েছি। এই ছবি দেখে তোমরা বুঝতে পারছো এটি কি কোন শিল্প। এটি পাট শিল্প। দেখো এখানে পাট গাছ দেখা যাচ্ছে। এই পাট গাছকে আমরা একটা উপাদেয় খাদ্য হিসেবে, পাট শাক উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার এই পাট থেকে পাট তন্তু, আবার পাটজাত নানা রকমের দৃষ্টিনন্দন বা নানা রকমের প্রয়োজনীয় ব্যাগ বা গুরুত্বপূর্ণ সামগ্রী তৈরি হচ্ছে। পাট থেকে নানা রকমের পণ্যের উদ্ভাবন আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে। গ্রামীণ অর্থনীতিতে বা কুটির শিল্পে যেমন কর্মসংস্থান করছে, তেমনি শহুরে অর্থনীতিতে বৃহৎ শিল্পেও পাট শিল্পের প্রচুর কর্মসংস্থান হয়। পাট শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী এবং পরিবেশ বান্ধব একটি শিল্প, এবং এটি বাংলাদেশের শতবর্ষের একটি ঐতিহ্য। এই পাট শিল্পের একটি ইতিহাস আছে, সেটা হচ্ছে 1947 সালে দেশভাগের সময়ে। তখন 108টি পাটকল ছিল তখন, কিন্তু এই অঞ্চলে একটি পাটকলও ছিল না। 1951 সালে আদমজি পাটকল স্থাপিত হয়। 71 থেকে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পর 68টি পাটকল এদেশে স্থাপিত হয়। 2001 সালে পাটকলগুলোর নানা রকমের অব্যবস্থাপনার কারণে 2001 সালের 30 জুন সমস্ত পাটকল বন্ধ হয়ে যায়। অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অর্থনীতিতেও একটা একটা বিশাল ধস পড়ে আর কি পাট শিল্পের কারণে। বর্তমানে বিজেএমএ 146টি পাটকল স্থাপন করে, তার মধ্যে 38টি পাটকলকে বেসরকারীকরণ করা হয়। 38টি পাটকলের মধ্যে আবার 12টি পাটকল চালু আছে, 15টি পাটকল আছে আংশিক চালু, 11টি পাটকল একেবারেই বন্ধ আছে এখনো। 2017 থেকে 18তে বিজিএমসি কিছু পাটকল আবার নতুনভাবে চালু করে, 25টি পাটকল। এই 25টি পাটকল বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা একটু দেখে নিই। বাংলাদেশ বিশ্বের বৃহৎ পাট উৎপাদনকারী দেশ। বর্তমানে এই শিল্পের অবস্থান দ্বিতীয়। 40 থেকে 45 লক্ষ চাষি প্রত্যক্ষভাবে পাট চাষের সাথে সম্পৃক্ত। পাট পণ্য থেকে বৈশ্বিক রপ্তানি আয়ের 65%ই বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ পুরো বিশ্বে পাট শিল্প থেকে যে আয় হয় তার 65%ই বাংলাদেশের নিয়ন্ত্রণে। সবচেয়ে বড় বাজার হচ্ছে তুরস্ক, তবে পশ্চিমা অনেকগুলো দেশ সহ চীন, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, জাপান, ইতালি, বেলজিয়াম, মিশর, পর্তুগাল ইত্যাদি অনেক দেশে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়। এত সুফলের পরেও পাটের কিছু সমস্যা আছে, সে সমস্যাগুলো আমরা একটু দেখে নিই। প্রিয় ছাত্ররা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প পাট শিল্প। তোমরা জানো এই পাট শিল্পের কিছু সমস্যা এখনো বিদ্যমান রয়েছে। সে সমস্যাগুলো কি কি? মান নির্ধারণের সমস্যা। মান নির্ধারণ বলতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাট উৎপাদিত হয়, বিভিন্ন অঞ্চলের পাটের মান বা পাটজাত পণ্যের মান বিভিন্ন রকমের। এই জন্য পাট শিল্পে একটি বিশাল সমস্যার সৃষ্টি হয়। বিকল্প দ্রব্যের উপস্থিতি। বিকল্প দ্রব্য বলতে পাট শিল্পে কিছু বিকল্প দ্রব্য তৈরি হচ্ছে, মেশতা, সিমাল, সিনথেটিক পণ্য, এগুলো হচ্ছে বিকল্প পণ্য। এই পণ্যগুলোর উপস্থিতির কারণে পাট শিল্পে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে। মজুতকরণের সমস্যা। পাট চাষিদের পাট পণ্য মজুতকরণের জন্য পর্যাপ্ত জায়গার অভাব। মধ্যবর্তী ব্যবসায়ী বলতে প্রত্যন্ত অঞ্চলে যে পাট চাষিরা আছে তারা নিজেদের ব্যবসা পরিচালনা করার জন্য শহর অঞ্চলে আসতে পাট শিল্পের মূল্যের অনেক হেরফের হয়ে যায়, পাট শিল্পের মূল্য অনেক বেড়ে যায়। এই ব্যবসাগুলোতে মূলত কিছু দালাল বা মধ্যস্বত্ব ভোগকারী সৃষ্টি হয়, ফলে পাট শিল্পের এই সমস্যাগুলো থেকেই যায়। মিল মালিকদের দৌরাত্ম্য। শ্রমিকদের কম মজুরিতে
নিয়োগ দেওয়া বা যথাসময়ে বেতন পরিশোধ না করা ইত্যাদি নানা দৌরাত্ম্য মিল মালিকদের সবসময় থেকে থাকে। সরকারি পর্যায়ে প্রতিবন্ধকতা, আমরা জানি সরকারি পর্যায়ে নানা কাজ করতে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, বিভিন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। পাট শিল্প তেমনি সরকারি পর্যায়ে নানা প্রতিবন্ধকতা রয়েছে। প্লাস্টিকের ব্যাপক ব্যবহার, তোমরা জানো প্লাস্টিকের ব্যাপক ব্যবহারের কারণে সরকার 2001 সালে পুরো বাংলাদেশে প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করেছিল। এরপরও দেখা যায় যে আমরা অনেকেই প্লাস্টিক সামগ্রী ব্যবহারের উপর জোর দিই, ফলে পাট শিল্পের বাজারে নানা সমস্যার সৃষ্টি হয়। বাজারের তথ্য সরবরাহের সমস্যা, বাজার তথ্য পাট শিল্পের দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বিভিন্ন বাজার পাট শিল্পের আছে। এই বাজারে ব্যবসায়ীদের নানা রকম তথ্য সরবরাহ করতে সমস্যায় পড়তে হয়, এটাই হচ্ছে বাজারে তথ্য সরবরাহের সমস্যা। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, তোমরা জানো পাট শিল্পের ইতিহাস থেকে এখন পর্যন্ত এই নানা অব্যবস্থাপনার কারণেই অনেক পাটকল বন্ধ হয়ে গিয়েছিল। আবার সেই পাটকলগুলো কিছু কিছু পাটকল খুলেছে, কিছু কিছু পাটকল এখনো বন্ধ আছে। এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই পাট শিল্পে নানা সমস্যায় জর্জরিত। আমরা এই বাংলাদেশের এই পাট শিল্পর সমস্যার সমাধান করতে পারলে পাট শিল্প সিংহভাগই রপ্তানি আয় অর্জন করতে পারত। সমস্যাগুলো সমাধান করার জন্য গুদামজাতকরণের ব্যবস্থা করতে হবে। সরকারি পর্যায়ের মনিটরিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। তারপর পাট শ্রমিকদের জন্য পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে হবে। মধ্যস্থতা ভোগকারীর জন্য আইন করতে হবে এবং তাদেরকে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। বিকল্প দ্রব্যের যে উপস্থিতিগুলো আছে সেই বিকল্প দ্রব্যের বাজার সীমিত করে পাট শিল্পের বাজারকে প্রসারিত করতে হবে। এভাবেই পাট শিল্পের সমস্যার সমাধান করা যাবে। এত সমস্যা থাকা সত্ত্বেও পাট শিল্পে বাংলাদেশে প্রচুর সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো আমরা দেখব। এই সম্ভাবনা থেকে তোমরা অনেক সময় দেখবা যে প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় অনেক সময় পাট শিল্পের সম্ভাবনা থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন পেতে পারো। এজন্য আমরা একটু পাট শিল্পের সম্ভাবনাগুলো দেখে নিব। এবার আমরা দেখব পাট শিল্পের সম্ভাবনাগুলো কি কি। পাট শিল্পের সম্ভাবনা, বিভিন্ন অর্থ বছরে পাট শিল্প বাংলাদেশের রপ্তানি খাতে কি পরিমাণ মূল্য সংযোজন করছে আমরা একটু দেখে নিচ্ছি। 2016-17-তে 25,61,00,000 টাকার রপ্তানি মূল্য অর্জিত হয়। 2017-18 অর্থ বছরে 33,83,00,000 টাকা, 2018-19-এ 41,50,00,000 টাকা এবং 2019-20 অর্থ বছরে প্রস্তাবিত 82,40,00,000 টাকার পাট শিল্পে রপ্তানি মূল্য সংযোজন হওয়ার সম্ভাবনা দেখা যায়। আমি এখানে একটা চিত্র দিয়েছি। চিত্রে তোমরা দেখছো পাট শিল্পের বৃহদায়তন শিল্পে পাট শিল্পের অবদান কেমন। দেখো এখানে লেখা আছে রপ্তানি আয় বাড়তে শুরু করেছে দীর্ঘদিন ধুঁকতে থাকা পাট খাতের। উৎপাদন খরচ বৃদ্ধি, ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক সহ বিভিন্ন কারণে পাট রপ্তানিতে মন্দাভাব বিরাজ করছিল বহুদিন থেকে। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে চলতি অর্থ বছরে প্রথম 4 মাসেই পাট ও পাট পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 9%। এটি আমাদের জন্য অবশ্যই ভীষণ একটি সুখবর। আমরা আরো দেখব কি কি সম্ভাবনা আছে। বিজেআরআই হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউশন। এটি 3টা গবেষণা করছে 3টি খাতে। একটি হচ্ছে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে, নতুন নতুন পাট পণ্য উদ্ভাবনে, পাট তুলা এবং অন্যান্য কৃত্রিম আঁশের সংমিশ্রণে পাটজাত টেক্সটাইল পণ্য উদ্ভাবনে। 3 খাতের যে গবেষণা, এই গবেষণায় পাট শিল্পের প্রসার ঘটছে। জেডিপিসি বাংলাদেশ ডাইভার্সিফিকেশনের যে তথ্য, পাট পণ্যের বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য 235 ডিস্ট্রিক্ট নন্দন পাট উৎপাদন, 235 ধরনের পাট পণ্য উৎপাদন করছে এই ডাইভার্সিফিকেশন কর্পোরেশন। এরপরে দেখছি ইউরোপীয় ইউনিয়নের বাজার। তোমরা জেনে খুশি হবা যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে 2018 সালে প্রায় 28টি দেশে
একযোগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছিল। এর ফলে ইউরোপীয় পণ্যে পাট শিল্পের একটি দারুণ রপ্তানি বাজার তৈরি হয়। পাট পরিবেশ বান্ধব, এ কারণেও পাট শিল্পের একটি বিপুল সম্ভাবনা। জানো বর্তমান বিশ্ব পরিবেশ বান্ধব শিল্পায়নের উপর জোর দিচ্ছে। পাট একটি পরিবেশ বান্ধব শিল্প। তো আমরা পাট শিল্পের বিপুল সম্ভাবনা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রায় 500 বিলিয়ন শপিং ব্যাগের চাহিদা প্রতি বছর বাড়ছে। এ কারণে পাট শিল্পের প্রসারও বাড়ছে এবং পাট শিল্পে দেখা যায় যে উৎপাদন ব্যয় ভীষণ কম। ভিসকস সুতা উৎপাদন। ভিসকস হচ্ছে একটি সুতা, যে সুতা পাট শিল্প থেকেই তৈরি হয়। বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা। এই ভিসকস সুতা একটু বলে রাখি, এই ভিসকস সুতা আবার পোশাক খাতে বা বস্ত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা। দেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে বিশেষ করে পাট শিল্পের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেখা যায়। কৃত্রিম তন্তুর তুলনায় পাটের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে বিভিন্ন কৃত্রিম তন্তুর চেয়ে পাট তন্তু বা পাটের যে আঁশ, ওখান থেকে যে ভিসকস সুতা উৎপাদিত হয়, এর ফলে যে পোশাক উৎপাদিত হয় তার টেকসই এবং মানসম্মত। এই হচ্ছে পাট শিল্পের সম্ভাবনা। আমরা আজকের ক্লাসে রপ্তানিমুখী শিল্প দেখলাম। রপ্তানিমুখী শিল্পের বিভিন্ন বৈশিষ্ট্য দেখেছি। রপ্তানিমুখী শিল্প কেন প্রয়োজন সেটা জানতে পেরেছি। পাট শিল্প কি? পাট শিল্প তোমরা আগে থেকে পাট শিল্প সম্পর্কে একটু তোমাদের ধারণা ছিল। এখন পাট শিল্পের বর্তমান পরিস্থিতি দেখেছি এবং ভবিষ্যৎ সম্ভাবনা দেখেছি। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।